আসসালামু আলাইকুম সবাইকে। স্থির তরিদের ষষ্ঠ লেকচারে সবাইকে স্বাগতম। আমার নাম মোহাম্মদ রাকিব হাসান, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো আমরা স্থির তরিতে আমরা 5টা লেকচার দেখছি, তাই না? তো আজকের লেকচারে আমরা কি পড়বো? আজকের লেকচারে আমরা ডিটেইলস জানবো যে তড়িৎ ভেদন যোগ্যতা বা আচ্ছা, এর ইংলিশ টার্মটা আমি লিখে দিচ্ছি, এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমরা কুলম্বের সূত্র পড়াকালীন এই তড়িৎ ভেদন যোগ্যতা এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক টার্মটা আমরা ব্যবহার করছিলাম, এবং ওই সূত্র জানার জন্য আমরা যতটুকু জানার প্রয়োজন আমরা তা জানছি। তো আজকে আর একটু বেশি জানবো এবং একটু ডিটেলসে ব্যাখ্যা করার চেষ্টা করব। আর কয়েকটা ম্যাথ আছে এই এই টার্ম রিলেটেড। সো দেখা যাক। তাইলে তড়িৎ ভেদন যোগ্যতার আমাদের ইংলিশ টার্মটা জানা প্রয়োজন। এর ইংলিশ টার্মটা হলো যে ইলেকট্রিক পারমিটিভিটি। আর আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবকের ইংলিশ টার্মটা হলো ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে? তো এগুলো আমরা এর আগেও দেখছি। তো এখন দেখা যাক আমাদের প্রথম যে টপিকটা হলো সেই টপিকটা কি, যে তড়িৎ ভেদন যোগ্যতা। এখন দেখো, আমরা যখন কুলম্বের সূত্র পড়তেছিলাম তখন কুলম্বের সূত্রে কি ছিল, যে দুইটা বিন্দু চার্জ Q1 Q2, মধ্যবর্তী দূরত্ব R। ঠিক আছে? সাপোজ এটা আমি অ্যাজিউম করে নিলাম যে এটা হলো আমাদের শূন্য মাধ্যম। ঠিক আছে? তাহলে আমি আমার যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা পাবো কি, F0। ঠিক আছে? শূন্য মাধ্যমের ক্ষেত্রে। তাহলে আমি F0টা কেমনে বের করি? আমি এটা কি শিখছিলাম, যে 1/4 পাই এপসাইলন, যেহেতু এখানে নট আছে সেহেতু এখানে কি ব্যবহার করব আমরা, এপসাইলন নট Q1 Q2 বাই R²। এটা তো আমরা শিখছি, তাই না? আর যদি আমি সেম দূরত্ব রেখে সেম আধান যদি আমি অন্য মাধ্যমে নিই, তাহলে আমি কি পাবো, এখানে এফএম বা মিডিয়াম, যে মিডিয়ামে নিব আমরা সেই মিডিয়ামের বল, আকর্ষণ বা বিকর্ষণ বল পাবো। সেই আকর্ষণ বা বিকর্ষণ বলটা আমরা কিভাবে পাবো, 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই R²। এই যে দেখো, এই যে এপসাইলন, এই এপসাইলন জিনিসটাকে আমরা বলবো হলো তড়িৎ ভেদন যোগ্যতা। ঠিক আছে? এতটুকু তো আমরা জানি। তাহলে দেখো, আমি শূন্য মাধ্যমেরটা মুছে দেই, এতটুকু রাখি। ঠিক আছে? দেখো, তড়িৎ ভেদন যোগ্যতা বাইরে আমরা যদি ইংলিশ টার্মটাও লিখে দেই, যে ইলেকট্রিক পারমিটিভিটি। ঠিক আছে? এখন দেখো, আমরা এর আগে যা জানছি সেখান থেকে আমরা কি বলতে পারি, যে এই যে চার্জ, এটা যদি আমি সাপোজ প্লাস চার্জ নিলাম, এটা আমি প্লাস চার্জ নিলাম, তাহলে আমি কি পাবো, এই প্লাস চার্জের জন্য এই প্লাস চার্জের বলটা কোন দিকে যাবে, আকর্ষণ তো বল হবে না, যেহেতু সমানভাবে চার্জ হবে তাহলে বিকর্ষণ হবে। তাহলে এই এফএমটার দিক কোন দিক হবে, এই দিক বরাবর হবে। ঠিক আছে? তাহলে দেখো, এখন যদি আমি প্লাস চার্জ দুটো নিই তাহলে এই দিকে হবে। আমি যদি এটা মাইনাস নিই তাহলে আমি এফএম এর দিকটা কোন দিকে পাবো, এফএম এর দিকটা কি হবে, এই দিকে হবে, অর্থাৎ আকর্ষণ হবে। এখন দেখো, যেটা আমি বলতে চাচ্ছি, যে এই যে তড়িৎ ভেদন যোগ্যতা বা এই এপসাইলন নট, এই এপসাইলন নটের কাজ কি? এই এপসাইলন নটের কাজ হলো আমাদের দুইটা চার্জকে কি করা, একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করার পারমিট প্রদান করা, তাই না? এতটুকু তো আমরা বুঝছি কোন সূত্র থেকে, কুলম্বের সূত্র থেকে। তো কুলম্বের সূত্র থেকে আমরা যা জানছি, যে যে তড়িৎ ভেদন যোগ্যতার মধ্যে কি কাজ করে, দুইটা চার্জকে আমাদের হয় কাছে আনে, না হলে দূরে ঠেলে দেয়।
এই যে ঘটনাটা, এই ঘটনাটা কি করে, পারমিট প্রদান করে। এখন দেখো সরি, যে এই সূত্র মতে আমি যদি এফ আর এপসাইলন নট এপসাইলন এর সম্পর্ক যদি বের করতে চাই, তাহলে কিসের সম্পর্ক হয়, এফ সমান 1 এপসাইলন, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? তাহলে দেখো ব্যস্তানুপাতিক সম্পর্কে কি হয়, যখন আমি এই এপসাইলনকে আমি যখন বৃদ্ধি করব, তখন আমার বলটা অটোমেটিক কি হয়ে যাবে, কমে যাবে। এটা বুঝতেছো কিনা? 1 যদি আমি নিচের অংশটাকে বড় করে দেই, তাহলে কি পাই আমরা, পুরো মানটা আমাদের কি হয়ে যায়, কম হয়ে যায়, ঠিক আছে? আর যদি আমি কোনো কারণে এপসাইলন কে আমি কমাই দেই, আর আমি তাহলে কি পাবো, আকর্ষণ বা বিকর্ষণ বল আমি বেশি পাবো, তাই না? তাহলে দেখো এখানে একটা সুন্দর একটা নোট আমি করে দিই, সেটা হলো যে এই যে তড়িৎ ভেদন যোগ্যতা, ঠিক আছে? তড়িৎ ভেদন যোগ্যতা আমাদের কিসের প্রপার্টি, মাধ্যমের প্রপার্টি। মনে রাখবে কিসের প্রপার্টি, মাধ্যমের প্রপার্টি। তাহলে তড়িৎ ভেদন যোগ্যতার কাজটা কি? তড়িৎ ভেদন যোগ্যতার কাজ হলো এটা হলো মাধ্যমের সেই প্রপার্টি যা আমাদের কি করে, তড়িৎ যে ক্ষেত্রটা সৃষ্টি করে, এই তড়িৎ ক্ষেত্রটাকে আমাদের কি করে, বাধা দেয়। কেমনে বাধা দেয় দেখো, এটা দ্বারাই বোঝাই। যে আমরা 9-10 কি পড়ছি, আমরা 9-10 পড়ছি যে, আচ্ছা সূত্রটা থাক, 9-10 কি পড়ছি আমরা, 9-10 পড়ছি হলো তড়িৎ বলরেখা কেমনে তৈরি হয়। তড়িৎ বলরেখা সবসময় কি হয়, প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে যায় না? তাহলে এই রকম ভাবে একটা তড়িৎ বলরেখা সৃষ্টি হয় না? এটা আমরা পড়ছি কিনা একটু মনে করার চেষ্টা করো। এটা কিন্তু আমরা পড়ছি, তাই না? এখন দেখো তড়িৎ বলরেখা কথার অর্থ কি, এটা হলো যে একটা তড়িৎ ক্ষেত্রে যেগুলো আমাদের অদৃশ্য রেখা আছে, সেগুলোর দিক কোন দিকে, আমাদের প্লাস চার্জ থেকে মাইনাস চার্জের দিকে কি হয়, এটা হলো এই বলরেখাগুলো গমন করে, ঠিক আছে? তাহলে আমাদের এই তড়িৎ ভেদন যোগ্যতার কাজটা কি, এই তড়িৎ ভেদন যোগ্যতার কাজ হলো, তড়িৎ ভেদন যোগ্যতার কাজ হলো আমাদের যে এই যে মাধ্যমের প্রপার্টি, এটা হলো কি একটা মাধ্যমের প্রপার্টি। এই মাধ্যমের প্রপার্টির কাজ হলো আমাদের যে তড়িৎ বলরেখা কোথায় সৃষ্টি হয়, আমাদের তড়িৎ ক্ষেত্রে সৃষ্টি হয়। তাহলে এই তড়িৎ ভেদন যোগ্যতার কাজ কি, আমাদের তড়িৎ ক্ষেত্র সৃষ্টিতে বাধা প্রদান করে, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি, তড়িৎ ভেদন যোগ্যতা কি জিনিস, যেটা হলো মাধ্যমের সেই প্রপার্টি যা তড়িৎ ক্ষেত্র সৃষ্টিতে বাধা প্রদান করে। এই জিনিসটা আমরা বুঝলাম কিনা, বাধা প্রদান করে কারণ কি, এর সম্পর্কটা আমাদের কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? তো তড়িৎ ভেদন যোগ্যতা সম্পর্কে আশা করি আমরা আর কোনো প্রবলেম হবে না। এখন দেখো নেক্সট টপিকটা হলো যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন দেখো আমি আবার চিত্রটা আঁকাই, যে আমাদের আবার সেম চিত্র, শূন্য মাধ্যম, আর ডিসটেন্স q1 q2, এক্ষেত্রে আমি কি পাবো, f0 পাবো সেম। এখানে আমি চার্জ সেম রাখলাম, দূরত্ব সেম, শুধু মাধ্যম কি করলাম, মাধ্যমটা আমি চেঞ্জ করলাম। তাহলে আমি যে আকর্ষণ বা বিকর্ষণ বল পাবো তাকে কি দেবো, f মিডিয়াম, অর্থাৎ যে মিডিয়ামে আমরা নিছি সেই মিডিয়ামে আমরা আকর্ষণ বা বিকর্ষণ বল পাবো। এখন দেখো প্রথম ক্ষেত্রে আমি কি লিখতে পারি, f0 is equal to 1/4 pi epsilon naught লিখবো, কারণ কি আমাদের শূন্য মাধ্যম। q1 q2 by r square, এক নম্বর সমীকরণ। fm তে আমরা কি লিখতে পারি, 1/4 pi epsilon q1 q2 by r square, দুই নম্বর সমীকরণ। এটা আমরা পড়াইছি, তাই আমি একটু আগায় যাচ্ছি। তাহলে আমি ওভারঅল যে সমীকরণটা পাবো সেটা কি রকম পাবো, f0 by fm is equal to epsilon by epsilon naught is equal to আমরা কি পাবো, একটা ধ্রুবক পাবো। এই ধ্রুবকটাকে আমরা বলবো কি, পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে? তো এটাকে আমরা আরেকভাবে প্রকাশ করি পাই কি, epsilon naught r বা রিলেটিভ পারমিটিভিটি, অর্থাৎ আপেক্ষিক তড়িৎ ভেদন যোগ্যতা, ঠিক আছে? তাহলে
পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পর্কে আমাদের যতটুকু আইডিয়া থাকা দরকার আমরা আইডিয়া নিছি। এটা সংজ্ঞা কেমনে দিতে হয় আমি এর আগের লেকচারে বলে দিছি, ঠিক আছে। তো এখান থেকে আর তেমন কিছু জানার প্রয়োজন নেই। এটাকে আমরা কি বলবো? আপেক্ষিক ভেদন যোগ্যতা। তাহলে আমি এই সমীকরণ অর্থাৎ এই যে দেখো এই সমীকরণটা থেকে কি পাবো? কে বাদ দিয়ে আমি কেটা লিখলাম না, তাই কে বাদ, তাহলে থেকে কি পাবো আমি? এপসাইলন ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইনটু এপসাইলন আর, অর্থাৎ যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা ইজ ইকুয়াল টু শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা গুণন আমাদের আপেক্ষিক ভেদন যোগ্যতা, ঠিক আছে। তাহলে আমি একটা প্রশ্ন লিখি যে একটা প্রশ্ন লেখো যে পানি মাধ্যমে আপেক্ষিক ভেদন যোগ্যতা এইটি বলতে কি বোঝায়? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আমাদের খ নম্বরে সৃজনশীলে আসতে পারে। দেখো পানি মাধ্যমে কি বলছে? আমাদের মাধ্যম দিয়ে দিছে কোথায়? পানি মাধ্যমে আপেক্ষিক ভেদন যোগ্যতা বলতে কি বোঝায়? এখন দেখো আমি কি জানি, এপসাইলন নট বাই এপসাইলন নট ইজ ইকুয়াল টু এপসাইলন আর। এই সূত্রটা তো আমরা জানি, তাই না? একটু আগে তো আমরা লিখে দিলাম। তাহলে আমাদের কি বলছে? সরি, পানি মাধ্যমে আপেক্ষিক ভেদন যোগ্যতা কত দিয়ে দিয়েছে? 80 দিয়েছে। তাহলে এটার মান আমাদের কত? 80। তাহলে এটা দ্বারা কি বোঝায়? আমাদের যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতা এবং শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতার অনুপাতকে আমরা কি বলবো? অনুপাত হলো আমাদের 80, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এপসাইলন ইজ ইকুয়াল টু 80 এপসাইলন নট। এটাকে আমি লিখতে পারি, শুধু গুণ করে দিচ্ছি। তাহলে এটা দ্বারা এটাও বোঝায় যে আমাদের পানি মাধ্যমে আপেক্ষিক ভেদন যোগ্যতা 80 বলতে বোঝায় যে যে কোনো মাধ্যমে, অর্থাৎ পানি মাধ্যমে, এটা আমাদের পানি বা ওয়াটার দিতে পারি, তাই না? কারণ মাধ্যম তো এটাই। আচ্ছা না দিলাম, সমস্যা নেই। তাহলে এটা বলতে বোঝায় শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা 80 গুণ আমাদের, এটা বলতে আমাদের কি বোঝাবে? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা 80 গুণ। এখন দেখো আমরা যদি এফ দ্বারা, বল দ্বারা যদি আমরা প্রকাশ করি, তাহলে এফ নট বাই এফ এম ইজ ইকুয়াল টু এপসাইলন আর বাই 80। তাহলে আমি কি পাবো? দেখো এফ এম বা মিডিয়ামের ক্ষেত্রে আমরা কি পাবো? এফ নট বাই 80 পাবো না? তাহলে চিন্তা করো, যেটা আমাদের তড়িৎ ভেদন যোগ্যতার ক্ষেত্রে গুণ আকারে হচ্ছে, সেটা আমাদের কি হচ্ছে? আমাদের স্থির মাধ্যম বা আমাদের কি মাধ্যম? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা তা দ্বারা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমি এই জিনিসটা বলতে পারি যে আমাদের যদি তড়িৎ ভেদন যোগ্যতা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদন যোগ্যতার যদি 80 গুণ হয়, তাহলে আমাদের শূন্য মাধ্যমের আমাদের কি হবে? বলের 80 ভাগের 1 ভাগ। তাহলে এখানে যত গুণ হবে এখানে তত ভাগের 1 ভাগ, ঠিক আছে। এটাই বলার ছিল। এখন দেখো আমরা ম্যাথ করব, ঠিক আছে। এর আগের দিন আমরা 6টা ম্যাথ করছি। আমি নাম্বার সিরিয়াল ওয়াইজ যাব। তাহলে আজকে আমাদের ম্যাথ 7। তো 7 নাম্বার ম্যাথটা হলো আমাদের যে দুটি চার্জ শূন্য মাধ্যমে পরস্পরকে, দুটি চার্জ শূন্য মাধ্যমে পরস্পরকে যে বলে বিকর্ষণ করে অন্য একটি তরলে চার্জ দ্বয়, ভুল লিখতেছি কেন, চার্জ দ্বয় একই দূরত্বে পূর্বের অর্ধেক
বলে বিকর্ষণ করে, বিকর্ষণ করে। তাহলে আমাদের প্রশ্নটা হলো যে তরলের তড়িৎ ভেদন যোগ্যতা, ভুল লিখতেছি কেন আজকে, তো তরলের তড়িৎ ভেদন যোগ্যতা এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? দেখো প্রশ্নটা একবার, যে বলছে দুটি চার্জ শূন্য মাধ্যমে পরস্পরকে যে বলে বিকর্ষণ করে, আমাদের অন্য একটি মাধ্যম যদি আমরা তরলে নিয়ে যাই তাহলে কি হয়, একই দূরত্ব রাখতে হবে কিন্তু, ঠিক আছে। আমরা যে এই যে লিখলাম যে এফ নট বাই এফ এম নট ইজ ইকুয়াল টু কে অথবা এপসাইলন আর, ঠিক আছে। এটা যে লিখলাম, আমাদের যে বলের ক্ষেত্রে শর্তটা হলো যে দূরত্ব সেম থাকতে হবে, আরেকটা কি সেম থাকতে হবে, দূরত্ব এবং চার্জ সেম থাকতে হবে। অর্থাৎ বলের ক্ষেত্রে আমরা কি শর্ত থাকতে হবে, দূরত্ব এবং চার্জটা সেম থাকতে হবে। কিন্তু আমাদের যে এই যে এতটুকু পোরশন, এটা আমরা সব ক্ষেত্রে লিখতে পাবো, ঠিক আছে, এইটুকু মাথায় রাখি। এখন দেখো, তাহলে একই দূরত্বে কি বলছে, পূর্বের অর্ধেক বলে বিকর্ষণ করবে, তরলের তড়িৎ ভেদন যোগ্যতা এবং তরলের পরাবৈদ্যুতিক ধ্রুবক চাইছে। এখন দেখো, আমরা যে এই যে এতটুকু থেকে আমরা কি লিখতে পারি, যে অন্য একটি তরলে কি বলছে, একই দূরত্বে পূর্বের অর্ধেক বলে বিকর্ষণ করবে। অন্য একটি দূরত্বে যদি আমি বলি যে এফ মিডিয়াম, তাহলে কত বল পাবে, অর্ধেক দূরত্বে, কার তুলনায়, শূন্য মাধ্যমের তুলনায়, শূন্য মাধ্যম তাহলে হাফ এফ নট। এই জিনিসটা বুঝছো কি না? দেখো হাফ কি হয়ে যাবে, এফ নট হয়ে যাবে। কারণ কি, আমাদের বলছে যে অন্য একটি তরলে যখন আমরা নিয়ে যাবো, তরলে বা আমরা মিডিয়াম দ্বারা প্রকাশ করছি এফ এম, তাহলে চার্জ তো একই দূরত্বে এবং পূর্বের অর্ধেক তুলনায় বিকর্ষণ করবে। তাহলে পূর্বে কত ছিল, এফ নট, তাহলে পূর্বের অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখো আমরা কি জানি, এফ নট বাই এফ এম ইজ ইকুয়াল টু আমাদের এপসাইলন আর, অর্থাৎ তরলে কি, তড়িৎ ভেদন যোগ্যতা, সরি তড়িৎ ভেদন যোগ্যতা বলতে এখানে তরলের আপেক্ষিক ভেদন যোগ্যতা চাইছে, তাই না, তরলের আপেক্ষিক ভেদন যোগ্যতা লিখতে ভুল করছি, আপেক্ষিক ভেদন যোগ্যতা। দেখো, অর্থাৎ আমাদের এপসাইলন আরটা নির্ণয় করতে বলছে, কারণ আমরা এটা সূত্রটা জানি। এটা কেমনে লিখতে পারছি, যেহেতু চার্জ দ্বয় একই দূরত্বে আছে, অর্থাৎ চার্জ দ্বয়ের কোনো পরিবর্তন হয় না এবং দূরত্ব সেম আছে। তাহলে এফ নট বাই এফ এম সমান কত, হাফ এফ নট এপসাইলন আর, এফ নট কেটে গেল, দুইটা উপরে গেল, তাহলে এপসাইলন আর ইজ ইকুয়াল টু 2। তাহলে আমাদের একটা উত্তর আমরা পেয়ে গেছি। নেক্সট আমাদের কি বের করতে হবে, যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে না। তো আমরা আরেকটা কি জানি, যে যে কোনো মাধ্যমে আমাদের তড়িৎ ভেদন যোগ্যতা সমান সমান আমরা কি জানি, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদন যোগ্যতা এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক বা কে, এটা তো আমরা জানি, তাই না। তাহলে এখন দেখো, এটা সমান কে সমান সমান কত, এটা সমান সমান কত কি জানি, তাহলে কে সমান সমান কত, 2 এপসাইলন। ব্যাপারটা বুঝছো কিনা, বুঝছো তো? সো এখানে শেষ। আমাদের এই পরের ম্যাথটা হলো, দেখো ম্যাথটা আমি লিখে দেবো না, ম্যাথটা চিত্র আঁকাই দেবো। যে দেখো, শূন্য মাধ্যম, আর ডিসটেন্স Q1 Q2, ঠিক আছে, Q1 Q2, ঠিক আছে। এখন দেখো, এই ক্ষেত্রে আমাদের বল পাবো আমাদের F নট। এরপর সেকেন্ড মিডিয়ামটা হলো আমাদের, এখানে আমরা সেম ডিসটেন্স Q1 চার্জ, Q2 চার্জ,
এক্ষেত্রে আমরা কোথায় আনলাম, এক্ষেত্রে আমরা আনলাম হলো তরলে। আমরা এটা কোথায় নিলাম, আমরা এটা নিলাম হলো তরলে। তাহলে এফএম মিডিয়ামে রাখলাম। আমরা এই যে ঘটনাটা আমরা ঘটনা নিলাম হলো তরলে। তাহলে আমাকে এখানে বের করতে হবে হলো এপসাইলন ইজ ইকুয়াল টু হোয়াট, কে ইজ ইকুয়াল টু হোয়াট। বের করতে পারবা? অবশ্যই বের করতে পারবো, কারণ কি দূরত্ব আমি সেম রাখছি, দূরত্ব সেম রাখলে আমরা এফ আর এফ নট দ্বারা এই কে পাবো, কে পাইলে আমি এপসাইলন পাবো। দেখো এখানে একটা টুইস্ট আছে যে আমি এই দূরত্বটাকে এবার অর্ধেক করে দিলাম, এখানে কিউ2 চার্জ দিলাম আর দূরত্ব আমি করে দিলাম অর্ধেক। বুঝছো কিনা? আমি সুন্দর করে দূরত্বটা আমাদের অর্ধেক করে দিলাম এবং আমি যে বলটা বলে দিলাম হলো বলটা হবে আমাদের F0 ডিভাইডেড বাই 8 অর্থাৎ 8 ভাগের 1 ভাগ। বুঝছো কিনা প্রশ্ন জিনিসটা? বুঝছো কিনা? প্রশ্ন শেষ। আমরা এখন বের করতে হবে হলো এপসাইলন আর হলো কে। এখন দেখো আমি কিভাবে বের করব, আমি যেহেতু ডিসটেন্স আমাদের অর্ধেক হয়ে গেছে, ডিসটেন্স এখানে সেম নাই, তাহলে আমি কি এফ নট বাই এফ এম ইজ ইকুয়াল টু কে লিখতে পারবো? মোটেও না, কারণ কি এর শর্ত কি ছিল, দূরত্ব এবং চার্জ সেম হবে। এখানে চার্জ সেম কিন্তু দূরত্ব অর্ধেক হয়ে গেছে, তাহলে আমি এটা লিখতে পারবো না। তাহলে দেখো আমি কিভাবে করব। এখন দেখো আমাদের যে বেস সূত্রটা কি আছে, যে এফ নট ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r স্কয়ার। এটাকে আমি লিখতে পারবো 1 নাম্বার থেকে। 2 নাম্বার থেকে আমি কি লিখতে পারবো, fm ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন, ঠিক আছে না, এপসাইলন চার্জ কত, চার্জ তো সেম q2, r কত এখানে r/2 অল স্কয়ার, ঠিক আছে। তাহলে r/2 অল স্কয়ার করলে আমরা এখানে কি পাবো, এখানে নিচের দিকে 4 পাবো, তাহলে উপরে যায় কি হবে, এটা গুণাকার হয়ে যাবে এবং r স্কয়ার, ঠিক আছে। এখন আমি এটা ভাগ করব, তাহলে 1 ডিভাইডেড 2 ভাগ করলে আমি কি পাবো, f নট বাই fm ইজ ইকুয়াল টু, দেখো এই q1 q2 কেটে যাবে, 4 পাই কেটে যাবে, তাহলে কি থাকবে আমাদের, এটা ভাগ না, এই r স্কয়ার কেটে যাবে, তাহলে 1 বাই এপসাইলন নট এখানে কি থাকবে 4 বাই এপসাইলন, তাহলে এই ক্ষেত্রে উপরে চলে যাবে, তাহলে এপসাইলন বাই 4 এপসাইলন নট। বুঝছো কিনা? এতটুকু বুঝছো কিনা আগে এটা এনশিওর করো, ঠিক আছে। এতটুকু যদি বোঝো তাহলে আমি এখান থেকে কি পাইলাম, f নট বাই fm। এখন দেখো এখানে আমি কি পাবো, আমি যদি 1/4 টা আলাদা করি, এপসাইলন বাই এপসাইলন নট। আমি কি বলছিলাম যে যে কোনো মাধ্যমে যে কোনো সিচুয়েশনে আমি এপসাইলন বাই এপসাইলন নট সমান কি লিখতে পারবো, আমি কে লিখতে পারবো, কে আমাদের যেটা আমাদের বের করতে হবে। কি বুঝছো কিনা? এতটুকু বুঝলে আমাদের কাজ মোটামুটি শেষ। এখন দেখো এই লাইনটাকে আমি এখানে উপরে আনলাম, যে f নট বাই fm ইজ ইকুয়াল টু 1/4 ইনটু k। আমাদের k এর মান লাগবে, দেখো f নট মান তো f নট, fm সমান আমরা কি জানি, এখানে কি দেওয়া আছে, f নট ডিভাইডেড বাই 8, তাহলে এখানে লিখে দেই f নট ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু 1/4 k। f নট কেটে গেল, তাহলে 8 টাও করে চলে গেল, 8 ইজ ইকুয়াল টু 1/4 k। তাহলে আমি k এর মান কত পাবো, 4 * 32। বুঝছো কিনা? দেখো দরকার হলে আরেকবার রিভাইন্ড করে দেখবো, ঠিক আছে। তো সহজ জিনিস, জাস্ট আমাদের কি ফলো করতে হবে, আমরা যা শিখছি তাই আমরা ফলো করব, ঠিক আছে। তো k এর মান আমরা কি পাইলাম, 32। তাহলে আমাদের k এর आंसर কত আসলো, 32। এখন k যদি আমি পাই, তাহলে আমি কি জানি, এপসাইলন ইজ ইকুয়াল টু এপসাইলন নট ইনটু k, তাহলে 32 এপসাইলন নট। এখানে এপসাইলন নটের মান কত, 8.854 10 টু দি পাওয়ার -12, গুণ করে দিবা, आंसर শেষ, ঠিক আছে। তো এই ম্যাথটা করানো ছিল, বাকি ছিল আসলে। এরপরের যে ম্যাথটা আমরা করব সবথেকে কঠিন বলতে পারো, কঠিন বলতে কিছু নাই, তবে অনেক প্যাচ খুলে যাবে, আসল কথা হলো এইটা, ঠিক আছে। দেখো আজকে লাস্ট ম্যাথ বা কুলম্বের টপিক থেকে এটা আমাদের লাস্ট ম্যাথ, ঠিক আছে। তো 9 নম্বর ম্যাথটা হলো, দুটি পিক বল সমভাবে আহিত, দুটি পিক বল সমভাবে আহিত। এরপরে আমাদের বলছে যে
এবং কোন বিন্দু হতে ঝুলন্ত, এবং কোন বিন্দু হতে ঝুলন্ত। এখন দেখো দুইটা বল যদি কোনো একটা বিন্দু হতে ঝুলন্ত, এই বিন্দু হতে ঝুলন্ত হয়, তাহলে দেখবে এর কি থাকবে, একটা উলম্ব কৌণিক ব্যবধান থাকবে। ঠিক আছে, উলম্ব কি থাকবে, কৌণিক একটা ব্যবধান আমরা পাবো। এই কৌণিক ব্যবধান থেকে আমরা এই ম্যাথটা সলভ করব। দেখো ঝুলন্ত, ঝুলন্ত। এখন দেখো এরপর কি বলছে, ঝুলন্ত বিন্দুতে উলম্ব রেখার সাথে, ঝুলন্ত বিন্দুতে উলম্ব রেখার সাথে, উলম্ব রেখার সাথে প্রতিটি পিঠ বলের কৌণিক ব্যবধান পিঠ বলের কৌণিক ব্যবধান থিটা। ঠিক আছে, কৌণিক ব্যবধান আমি থিটা দিয়ে দিলাম। এখন দেখো এই যে আমরা যে ঘটনা দেখলাম, এই টোটাল আমরা ঘটনা নিয়েছি কোথায়, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, একই কথা। ঠিক আছে, এই যে এতটুকু যা লিখছি এটা আমরা কোথায় নিয়েছি, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। এখন দেখো এই টোটাল ঘটনাকে, ঘটনা আমরা যে কি বলছে, যে এই ঘটনাটি কোন তরল পদার্থে, কোন তরল পদার্থে বা তরল পদার্থে না দিলাম, কোন তরলে ঘটালে উলম্ব রেখার সাথে উলম্ব রেখার সাথে চার্জ দ্বয়ের কৌণিক ব্যবধান, চার্জ দ্বয়ের কৌণিক ব্যবধান একই থাকে। অর্থাৎ আমি কৌণিক ব্যবধান একই করে দিলাম। ঠিক আছে, মাধ্যম চেঞ্জ করার পরও আমাদের কৌণিক ব্যবধান কি থাকতেছে, একই থাকতেছে। তাহলে এরপরে যেটা আমাদের বলা, যে পিঠ বলের ঘনত্ব 1.5 গ্রাম পার সিসি বা সেন্টিমিটার কিউব, এবং তরলের ঘনত্ব আমি বলে দিলাম, ঘনত্ব 0.5 গ্রাম পার সিসি বা সেন্টিমিটার কিউব। এখন দেখো আমাদের প্রশ্নটা হলো যে তরলের পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, ধ্রুবক বা কে ইকুয়াল টু হোয়াট। এখন দেখো প্রশ্নটা অনেক ইন্টারেস্টিং। ঠিক আছে, আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক টপিকটা আমরা আরেকবার পাবো কোথায়, এটা আমরা পাবো হলো যখন আমরা ধারক পড়বো বা ক্যাপাসিটর যখন আমরা পড়বো। ঠিক আছে, সো সেটা পরে। এখন দেখো এখানে বলছে কি, যে প্রথমে আমরা ঘটনাটা কোথায়, শূন্য মাধ্যমে কি বলছে, দুটি পিঠ বল সমভাবে আহিত। কিভাবে আহিত, সমভাবে, অর্থাৎ চার্জ সেম এবং কি দূরত্ব সেম। কোন বিন্দু হতে ঝুলন্ত, এখানে দেখো বলে দিবে না কিন্তু দূরত্ব সেম, কিন্তু আমাদের কি সমভাবে বলে দিচ্ছে, দ্যাট মিন্স আমাদের চার্জ সেম হবে, দূরত্ব সেম হবে। কোন বিন্দুতে ঝুলন্ত, এখন ঝুলন্ত থাকলে কি থাকবে, আমাদের উলম্ব দিকে একটা আমরা কৌণিক ব্যবধান পাবো। অর্থাৎ এই যে উলম্ব রেখার সাথে আমাদের পিঠ বলের কৌণিক ব্যবধান থিটা দিয়ে দিছি। এখন এই ঘটনাটি কোন তরলের উলম্ব রেখার সাথে চার্জ দ্বয়ের কৌণিক ব্যবধান কি হয়েছে, যখন তরলের এক্স কৌণিক ব্যবধানটা সেম, তাহলে পিঠ বলের ঘনত্ব দেওয়া আছে, তরলের ঘনত্ব দেওয়া আছে, আমাদের পরাবৈদ্যুতিক ধ্রুবক চাইছে। এখন দেখো কেমনে করবো, আমি চিন্তা করো, যত চিন্তা করবো তত আমাদের ব্রেন ফাস্ট করবে। ঠিক আছে, এখন দেখো প্রথম ক্ষেত্রে বা শূন্য মাধ্যমে। ঠিক আছে, শূন্য মাধ্যমে আমাদের কি রকম চিত্র দেখো, এই যে একটা বিন্দু, এই যে গোলক, দেখো এখানে যদি আমি একটা অভিলম্ব আঁকি, তাহলে আমাদের কি বলছি, এই যে কোণটা থিটা দেওয়া আছে, সমভাবে আহিত, এবং কি বলছে, সমভাবে আহিত। তাহলে আমাদের এই চার্জটাও আমাদের কি হবে, থিটা কোণে আহিত হবে। তাহলে এটাও যদি আমি সমভাবে যেহেতু বলছি, আমি প্লাস কিউ ধরলাম,
এটাও প্লাস কিউ ধরলাম, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এখন দেখো আমি যে গোলক আগের দিনে ম্যাথ গুলো করাতে কিভাবে শিখেছি, যে কোন একটা গোলকের আমরা কতগুলো বল আছে এটা আমরা কি করব, আগে চিহ্নিত করব। তাহলে দেখো প্লাস কিউ এর জন্য আমাদের যে কুলম্ব বল সেটা কোন দিকে হবে? কুলম্ব বল হবে শূন্য মাধ্যমের জন্য আমি এটা F নট দিলাম, ঠিক আছে, এই দিকে হবে, অর্থাৎ বিকর্ষণ করবে। আর কি আছে, যেহেতু আমাদের ঘনত্ব দেওয়া আছে এবং কি গোলকটা এবং ঝুলন্ত অবস্থা আছে, তাহলে নিশ্চয় কি থাকবে, কেন্দ্রে যে ওজন থাকে অর্থাৎ এমজি নিচের দিকে ক্রিয়া করবে। আর কি থাকবে আমাদের, এই যে সুতা বা যার দ্বারা আমাদের যে ঝুলন্ত অবস্থা আছে সুতার একটা টান থাকবে। এখন দেখো আগের দিনের ম্যাথে আমরা এটাকে থিটা অ্যাজিউম করছিলাম, তাই না? থিটা অ্যাজিউম করে আমরা লিখছিলাম এই পাশে cos থিটা ওই পাশে sin থিটা। এখন দেখো এই ক্ষেত্রে যদি আমি এখানে একটা উপাংশ, তো অবশ্যই টি তো আমাদের থাকা যাবে না, আমরা তো কোন দিকে কোনো কিছু বের করতে পারবো না, অর্থাৎ একটা উলম্ব লাগবে একটা হলো আনুভূমিক লাগবে, ঠিক আছে। তো এই কোণটা যদি আমাদের থিটা হয়, এই কোণটাও হয়ে যাবে আমাদের থিটা, এটা হলো আমাদের বিপরীত কোণ, ঠিক আছে। এটা 19 এর পড়া। দেখো যে পাশে থিটা থাকে সে পাশে কি উপাংশ থাকে, cos, আর যে থিটার বিপরীত পাশে কি থাকে, sin, ঠিক আছে। তো মুখস্থ করিও না যে অনুভূমিক দিকে সবসময় cos হয়, তোমার উলম্ব দিকেও cos হয়, কারণ কি সবসময় এটা চিহ্নিত হয় কি দ্বারা, থিটা কোন পাশে আছে সেটার উপর নির্ভর করে। এখন দেখো এক্ষেত্রে আমি কি লিখতে পারবো, যেহেতু এটা আমাদের কি অবস্থা আছে, সাম্যাবস্থায় আছে, তাহলে বাম পাশের বল ডান পাশের বল সমান হবে, তাহলে t sin থিটা is equal to f naught t cos থিটা is equal to mg। এখন দেখো ভাগ করে দেই, তাহলে tan থিটা is equal to f naught by mg। এখন দেখো এটা আমি রাখবো না, আমাদের যেটা দরকার সেটা আমরা পেয়ে গেছি, এটা আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, tan থিটা is equal to f naught by mg। সেকেন্ড যে আমাদের যে চিত্রটা হবে, দেখো এক্ষেত্রে আমরা কি বলছি, এবার আমাদের তরলে নিতে হবে, তাহলে আবার একই সেম চিত্র, শুধু আমাদের মাধ্যমটা চেঞ্জ হয়ে যাবে। আবার বলি সমভাবে আয়িত বলছে, তাহলে এই যে দূরত্বটা আমাদের সেম থাকবে। এবং দেখো আমাদের প্রশ্ন কি বলছে, যে ব্যবধানটাও আমাদের একই থাকবে। তাহলে দেখো এটা আমাদের, এখন দেখো আবার আমি এখানে বল বিভাজন করি, যেহেতু সব প্লাস, তাই না, প্লাস কিউ সমভাবে বলছে, মাইনাস নিলেও একই কাহিনী হবে, নিচে এমজি সুতার টান টি। এখন আমার একটা প্রশ্ন, যে এখানে আমি কি সব বলগুলো লিখছি, একটু ভাবো তো, আমি কি সব বল লিখছি? না, কারণ কি এই যে টোটাল আমাদের ঘটনাটা কোথায় আছে, আমাদের তরলে আছে। দেখো 9 আমরা কি বলছি, যখন আমরা তরলে কোনো বস্তু থাকে, সেই বস্তুর কি থাকে, সেই বস্তু থাকে হলো প্লবতা। আর্কিমিডিসের সূত্র পড়ো না, সেই বস্তুর কি থাকে, প্লবতা থাকে। আচ্ছা আমি এই জিনিসটা ঠিক করে নিই, উপরে কি থাকে আমাদের টি cos থিটা, কারণ এটাও থিটা, নিচে এই পাশে থাকে হলো টি sin থিটা, ঠিক আছে না। এখন দেখো যেহেতু এটা তরলে আছে, তাহলে তরলে কি থাকবে, আমাদের প্লবতা থাকবে অবশ্যই। প্লবতা জিনিসটা কি, প্লবতা জিনিসটা হলো আমাদের সবসময় কি কি ক্ষেত্রে সাহায্য করে, আমাদের ভাষাতে সাহায্য করে। আবার বলি, প্লবতা আমাদের কি কাজ করে, প্লবতা আমাদের সবসময় ভাসানোর চেষ্টা করে, অর্থাৎ আমাদের কোন দিকে ঠেলে দেয়, উপরের দিকে ঠেলে দেয়। তাহলে প্লবতা বল কোন দিকে কাজ করবে, উপরের দিকে। তাহলে উপরের দিকে আরেকটা বল কি, প্লবতা বলকে আমরা সবসময় ইউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। প্লবতা জিনিসটা কি, সাইড নোট, প্রবণতা জিনিসটা কি, বস্তুর সম আয়তনের তরলের ওজন। জিনিসটা কি একটু বড় আমি বুঝাই দিচ্ছি, জাস্ট লেখাই দিলাম, ঠিক আছে। দেখো তাহলে এই ক্ষেত্রে উপরে আমাদের কতগুলো বল, উপরে একটা বল আমাদের টি cos থিটা, একটা আমাদের ইউ, তাহলে আমি কি লিখতে পারি, টি cos থিটা প্লাস ইউ, উপরের বল লিখছি, নিচের বল কত আমাদের mg। এরপরে আমাদের কি লিখতে পারি, t sin থিটা ইজ ইকুয়াল টু fm। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এটা আমি একটু মার্জিত করব, হলো এটা ইউটাকে আমি এবার মাইনাস করে দিব, কোনো সমস্যা আছে? এটা সমান সমান। তাহলে দেখো আমি আবার যদি ভাগ করি, এটা দ্বারা এটাকে ভাগ করি, তাহলে আমি কি পাবো, এই চিত্রটা আমি সাজিয়ে দিই, জায়গা একটু ছোট, এই চিত্রটা আমি এটা যদি আমি আবার 1 ধরি,
এটা 2 ধরি, তাহলে দেখো t sin থিটা বাই t cos থিটা, তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো tan থিটা, এটা ভাগ এটা করছি, তাহলে fm মাইনাস সরি ডিভাইডেড বাই mg মাইনাস u। এতটুকু বুঝছে কিনা এটাও মুছে দিলাম। দেখো এখন আমাদের কোনটা লাগবে, শুধু আমাদের এই দুটো সমীকরণ লাগবে, ঠিক আছে। এখানে tan থিটা সমান f0 বাই mg, এখানেও আমাদের কি পাইলাম tan থিটা সমান fm বাই mg মাইনাস u। যেহেতু দুটাই tan থিটা, তাহলে আমি দুটো সমীকরণকে যদি একত্রিত করি তাহলে আমি কি পাবো, f0 বাই mg is equal to fm বাই mg মাইনাস u। আমি আগেই কি বলছি, f0 বাই fm সমান সমান আমি কে কখন লিখতে পারবো, যখন আমাদের ডিসটেন্স এবং চার্জ সমান। এখানে কি ছিল, চার্জ সমান ছিল, ডিসটেন্সটাও সমান। তাহলে আমি এই fm টাকে যদি আমি এটা পার করে নেই, f0 বাই fm mg ডিভাইডেড বাই mg মাইনাস u, এই f0 বাই fm আমি সমান সমান কি লিখতে পারি, এটা সমান সমান আমি লিখতে পারি কে, যেটা আমাদের মান বের করতে হবে। তাহলে আমি কি লাগবে, আমাদের এই যে এইটুকুর মানটা লাগলে আমরা কি বের করতে পারবো, পরবর্তী ধ্রুবকের মানটা বের করতে পারবো। এখন দেখো এটা আমি কেমনে বের করব, চিন্তা করো, এটা আমি মুছে দিলাম। দেখো এই যে গোলক, ঠিক আছে, এই যে গোলক, আমি গোলকের ঘনত্বটাকে সিগমা দ্বারা প্রকাশ করলাম। কোনো সমস্যা আছে? সিগমা সমান কি দেওয়া আছে, গোলকের ঘনত্ব খুঁজো। পিত বলের ঘনত্ব কত দেওয়া আছে, 1.5 গ্রাম পার সিসি। আর যে আমি তরলের ঘনত্ব আমি রো দ্বারা প্রকাশ করলাম 0.5 গ্রাম পার সিসি দেওয়া আছে, এবং আয়তন আমি ভি দ্বারা প্রকাশ করলাম। কোনো সমস্যা আছে? এখন দেখো এখানে আমাদের কি ভর দেওয়া আছে, ভর দেওয়া নাই। তাহলে আমাদের কিভাবে প্রকাশ করতে হবে, আমি ভর সমান সমান কি জানি, m সমান সমান আমি ঘনত্ব গুণন আয়তন, এটা কি আমরা জানি, m সমান সমান রো ইনটু ভি। অর্থাৎ আমরা ঘনত্বের সংজ্ঞায় কি পাইছি, একক আয়তনের ভরকে আমরা কি বলি, ঘনত্ব বলি। তাহলে আয়তনটাকে গুণ করে দিয়ে আমি ভরটা পেয়ে যাব। তাহলে দেখো ভর সমান সমান আমি কি লিখতে পারবো, এই ক্ষেত্রে k is equal to, এই দেখো এই ক্ষেত্রে আমি কি লিখতে পারবো, দেখো ঘনত্ব গুণন আয়তন লিখতে পারবো, কি গুণন আমাদের জি। কোনো সমস্যা আছে? দেখো এটা আমি যদি মুছে এই যে এই ঘনত্বটা কিসের, দেখো ভরটা কিসের, এটা ভরটা হলো আমাদের সবসময় কিসের, এই ভরটা হলো আমাদের গোলকের। তাহলে গোলকের ঘনত্ব কি বলছি আমি, সিগমা। আয়তন কত আমাদের, ভি এবং জি। এতটুকু বুঝছো কিনা? তাহলে আমাদের উপরে পর্ষদ শেষ। দেখো এখানে আবার কি লিখবো আমরা, এটাও কিসের আমাদের ভর, এটাও আমাদের গোলকের ভর। কারণ কি, আমরা গোলক থেকে তো নিচের দিকে ক্রিয়া করে না, গোলকটাই তো আমাদের নিচের দিকে কি করে, ওজন দেয়, কত, mg। তাহলে সিগমা ভি জি, যেহেতু জি আছে। এখন দেখো আমি এই যে এখানে লিখছি যে নোটটা দেখো, যে প্লবতা সমান কি, বস্তুর সম আয়তনের তরলের ওজন। অর্থাৎ বস্তুর আয়তনটা কিসের হবে, বস্তুর সমান, অর্থাৎ বস্তুর আয়তনের সমান, কিন্তু ওজনটা কিসের হবে, তরলের ওজন হবে। তাইলে বস্তুর আয়তন, তাহলে আয়তন আমি সেম রাখলাম। আবার আমাদের কি বলছে, ওজন বলছে, তাহলে ওজনের ক্ষেত্রে সবসময় কি অ্যাড হয়, জি গুণ হয়। আর কি ভর কিসের লাগবে আমাদের, তরলের ওজন বলছে, তাহলে তরলের ভর লাগবে। তরলের ভরের ক্ষেত্রে আমি কি ধরছি, তরলের ভরের ক্ষেত্রে আমি ঘনত্বটা কি পাবো, ঘনত্ব হলো তরলের ঘনত্ব পাবো, ঠিক আছে। যেহেতু তরলের ভর বলছে, তাহলে ঘনত্বটা কিসের লিখবো আমরা, তরলের। তাহলে দেখো এই যে ভিজি উভয় পক্ষে আছে, মানে উপরেও আছে নিচেও আছে, সেম জায়গায়। তাহলে ভিজি কেটে যায়, তাহলে সিগমা ডিভাইডেড বাই সিগমা মাইনাস রো। সিগমার মান কত দেওয়া আছে, 1.5, সিগমার মান 1.5, আর হলো রো এর মান 0.5। 0.5 থেকে মাইনাস করলে 1 থাকে, অতএব k is equal to 1.5। দেখো বুঝছো কিনা? দেখো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভেরি 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 যতগুলো ভেরি নিতে চাও কোনো সমস্যা নেই, প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই প্রশ্নটা যদি বুঝে থাকো, আশা করা যায় এই রিলেটেড আর কোনো প্রবলেম হবে না, তোমাদের নিউটনের মেকানিক্সের কিছু বেসিক ধারণা ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু প্লবতা আছে, ওখানেও আমাদের কিছু প্লবতা রিলেটেড অঙ্ক আছে। তাহলে দেখো আমরা কি পাইলাম, পরবর্তী ধ্রুবক সমান এত পাইলাম। তাহলে আমি এখান থেকে আমি তড়িৎ ভেদন যোগ্যতাও নিয়ে আসতে পারবো। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এটা কি করবা, নিজেরা একবার প্র্যাকটিস করবা, তারপরে নিজেরা 2-3 বার প্র্যাকটিস করবা, ঠিক আছে। তাহলে আমাদের আজকের লেকচার এখানে শেষ।
আমরা 7 নম্বর লেকচারে কি শুরু করবো, আমরা টপিক 3 শুরু করবো, ঠিক আছে? টপিক 3 আমাদের কি আছে, তড়িৎ বিভব রিলেটেড জিনিসপাতি আছে, ওগুলো বেসিক জানবো, তারপর অঙ্ক করবো, আবার নতুন টপিক শুরু করবো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ।